ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজকে স্নোরিং বা নাক ডাকা সম্পর্কে আলোচনা করব। এই নাক ডাকা কিন্তু আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এটা এমন একটা জিনিস, এমন একটা কমপ্লেন যে জীবনের কোনো না কোনো সময়ে, কোনো না কোনো পর্যায়ে আমরা প্রত্যেকেই, সেটা মেল বা ফিমেল, সেটা বাচ্চা, বয়স্ক বা যে সে প্রাপ্তবয়স্ক, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সময় এই নাক ডাকার প্রবলেমে সাফার করেছে। তো এই নাক ডাকাটা এত কমন একটা প্রবলেম, এবং এই নাক ডাকাটা কিন্তু মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে একটা স্পেশাল কন্ডিশনে। এই নাক ডাকা বা স্নোরিং সম্পর্কে আমারই একজন ইউটিউবের সাবস্ক্রাইবার, ফলোয়ার, তো উনি রিকোয়েস্ট করেছিলেন, স্যার নাক ডাকা সম্পর্কে কিছু হোমিওপ্যাথিক ঔষধ এবং এটা সম্পর্কে আমরা কী করে প্রিভেন্ট করতে পারবো সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা করতে। তো আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে, আমি রিকোয়েস্ট করবো কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। পুরো ডিটেলসে কী কী কারণে নাক ডাকা আসলে কী বা স্নোরিং কী, তার সঙ্গে কী কী কারণে হয়, কী কী এর থেকে বাঁচার উপায় কী কী, নন মেডিসিনাল ম্যানেজমেন্ট কী আছে, এবং তার সঙ্গে সর্বোপরি আমাদের কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কী কী আছে, বা হোমিওপ্যাথিক মেডিসিনের সঙ্গে আমরা কীরকমভাবে থ্রু মেডিসিন আমরা এই নাক ডাকা থেকে বিরত থাকতে পারি সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আমি ডক্টর এস মন্ডল, বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আপনাদের সঙ্গে আছি। তো মূল আলোচনায় চলে যাই। এই স্নোরিং বা নাক ডাকাটা আগে বুঝতে গেলে আমাদের রেসপিরেটরি মেকানিজম সম্পর্কে একটু বুঝতে হবে। আমরা যখন শ্বাস নিচ্ছি বা আমরা ইন্সপিরেশন করছি, শ্বাস নিচ্ছি, তখন আমাদের যে নাক বা নোজ, মাউথ বা থ্রোট, এগুলোতে একটা নর্মালি একটা ভাইব্রেশন হচ্ছে। যদি কোনো কারণে সেখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, সেখানে যদি মাসেলগুলো রিল্যাক্সড হয়ে যায়, যে মাস্কুলেচারগুলো আছে বা মাংসপেশিগুলো আছে সেগুলো যদি রিল্যাক্স হয়ে যায়, ঠিক একটা বয়স্ক লোকের ক্ষেত্রে চামড়া যেরকম থলথলে হয়ে যায়, একটা রিল্যাক্সেশন ভাব চলে আসে, ইলাস্টিসিটি লস হয়ে যায়, সেরকম যদি ইন্টারনাল অর্গান লাইক নোজ, নাকের ভিতরে, গলার ভিতরে এবং মুখের ভিতরে যে মাস্কুলেচারগুলো আছে যেগুলো রেসপিরেশনের জন্য হেল্প করে, সেগুলো যদি উইক হয়ে যায় বা ইলাস্টিসিটি যদি লস করে, বা তার সঙ্গে যদি কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে, কোনো সোয়েলিং হতে পারে, কোনো টিউমার হতে পারে সেখানে, তো এইরকম কোনো ব্লকেজ হতে পারে, এইরকম কোনো অ্যাডিনয়েড হতে পারে, সেটা আমি ডিটেলসে আসছি। এই সমস্ত প্রবলেমের জন্য সেই যখন আমরা ইন্সপিরেশন করছি, শ্বাসটা নিচ্ছি, তখন একটা ভাইব্রেশন হতে থাকে, তখন একটা কম্পন হতে থাকে। এই কম্পনটাই কিন্তু স্নোরিং বা নাক ডাকা। তাহলে নাক ডাকাটা নর্মাল কারণের জন্য হয় না, সেটা ডিউ টু এনি ব্লকেজ, যদি সেই জায়গাটাতে অবস্ট্রাকশন থাকে, ব্লকেজ থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি সেই জায়গাতে কোনো ইনফ্লামেটরি কন্ডিশন ডেভেলপ করে, যদি সেই জায়গাতে কোনো গ্রোথ ডেভেলপ করে বা কোনো টিউমার ডেভেলপ করে, তো এরকম টাইপের, বা সেখানকার মাস্কুলেচারগুলো বা সেখানকার মাসেল বা মাংসপেশিগুলো যদি উইক হয়ে যায়, ইলাস্টিসিটি যদি লস হয়ে যায়, তো সেই সব ক্ষেত্রে কিন্তু এই নাক ডাকার প্রবলেমটা কিন্তু আসে। আর একটা স্পেশাল কন্ডিশন আছে যে দ্যাট ইজ কল্ড স্লিপ অ্যাপনিয়া, ইজ আ ভেরি সিরিয়াস কন্ডিশন। আমি এইটাই বলতে গিয়ে আমি আসবো, এরপরে আরও ডিটেলস আসছি। স্লিপ অ্যাপনিয়া কি? ঘুমের মধ্যে হঠাৎ করে ব্রিদিং পজ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাওয়া। ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে গেলো, আবার কিছুক্ষণ বন্ধ থেকে আবার খুলে গেল। এই যে সাডেন পজেস অফ ব্রিদিং, দ্যাট ইজ কল্ড দ্য স্লিপ অ্যাপনিয়া, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি সিভিয়ার কন্ডিশন। এখান থেকে পেশেন্টের মৃত্যু পর্যন্ত আসতে পারে যদি না ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করা হয়, যদি না ঠিকঠাকভাবে সেই জিনিসটাকে মেনটেন করা হয়। তো এইবার আমরা আসি হোয়াট আর দ্য কজেস। এবার আমরা আসি যে হোয়াট আর দ্য কজেস অফ স্নোরিং, এই স্নোরিংয়ের কারণ কী কী, তারপরে আমি মেডিসিন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। হোয়াট আর দ্য পজিটিভ ফ্যাক্টর অফ দ্য স্নোরিং। পজিটিভ ফ্যাক্টর অফ দ্য স্নোরিংয়ের মধ্যে ফার্স্ট যে কজেশন, যে কারণে হতে পারে, যেমন নাম্বার ওয়ান ইজ এজ। বিশেষ করে ওল্ড এজেড পেশেন্টদের ক্ষেত্রে, যেহেতু বললাম কেন বয়স্ক লোকেদের ক্ষেত্রে, কারণ বয়স্ক লোকেদের যে মাস্কুলেচার, সেটা ইন্টারনাল মাসেল বা এক্সটার্নাল মাসেল যেগুলো আছে, সেগুলো প্রত্যেকটা কিন্তু একটা উইকনেস বা লস অফ ইলাস্টিসিটি, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু তাদের আসে। তো যেহেতু মাস্কুলেচারগুলোর ইলাস্টিসিটি লস করে, সেই জন্য কম্পন বা ভাইব্রেশনটা এক্সেসিভ হয়, মাসেল টোন ডিক্রিজেস ডিউ টু, ইন কেস অফ ওল্ড এজেড পিপল দেয়ার আর মাসেল টোন ডিক্রিজেস। মাসেল টোন ডিক্রিজ হওয়ার জন্য কিন্তু তাদের এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ফেস করে, বা এক্সেসিভ নাক ডাকার যে প্রবলেম তারা বেশি সাফার করে। এরপরে আসছে যে ইনটেক অফ অ্যালকোহল অ্যান্ড কনজামশন অফ সেডেটিভ।
যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল ইনটেক করে এবং প্রচুর পরিমাণে সেডেটিভ, যেমন ঘুমের মেডিসিন বা স্ট্রেস রিলিজের যে বিভিন্ন টাইপের মেডিসিন আছে সেগুলো যারা এক্সেসিভ ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হওয়ার প্রবণতা অনেক বেশি। কারণ অ্যালকোহল কী করে বা বিভারেজ সেগুলো মাসেলগুলোকে রিল্যাক্স করে দেয়, তাহলে মাসেল টোন বা মাসেলগুলোকে রিল্যাক্স করে দেয়, স্পেশালি নাকের যে মাসেল, নোজ, মাউথ এবং থ্রোট, এবং রেস্ট্রিক্ট দ্য এয়ার ফ্লো। এই মাসেলগুলো রিল্যাক্সেশন করার জন্য, মাসেলগুলোকে ইলাস্টিসিটি লস হওয়ার জন্য এবং যে নর্মাল যে ব্রিদিং সেটার এই এয়ার ফ্লোটা রেস্ট্রিকশন হয়। সেই কারণে কিন্তু যারা প্রচুর পরিমাণে সেডেটিভ গ্রহণ করে বা বিভিন্ন স্ট্রেস রিলিজিং, তো যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল ইনটেক করে বা বিভারেজ ইনটেক করে বা যারা সেডেটিভ গ্রহণ করে, সেটা ঘুমের মেডিসিন হতে পারে বা স্ট্রেস পিল হতে পারে বা অ্যালকোহল কনজাম্পশন, তো এই সমস্ত যারা ইনটেক করে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম, নাক ডাকাটা। এরপরে আমরা আসি যে অ্যানাটমি বা আমাদের শারীরিক গঠন, এটাও কিন্তু একটা নাক ডাকার মুখ্য কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ এটা কেন বলছি, কারণ যাদের ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আছে বা বিভিন্ন টাইপের অ্যাডিনয়েডস আছে, বিভিন্ন টাইপের লিম্ফ্যাটিক গ্ল্যান্ড, আমার এই ধরনের কেস আমার কাছে প্রচুর আছে। এবং আজকেও মানে এই যেদিন ভিডিওটা রেকর্ড হচ্ছে সেই দিনেও কিন্তু মানে আজকের ডেটে আমি একটা কেস পোস্ট করলাম, সেখানে কিন্তু সার্ভাইকাল লিম্ফ নোডের সোয়েলিং। তো এই রকম টাইপের অ্যাডিনয়েডের সোয়েলিং, সার্ভাইকাল লিম্ফ নোডের সোয়েলিং যদি থাকে, বা টনসিলের যদি এনলার্জমেন্ট হয়, বা ন্যাজাল সেপ্টামের যদি কোনো প্রবলেম থাকে, বা যাদের টাং অনেক ক্ষেত্রে কনজেনিটালি জন্মগতভাবে টাং যাদের অনেক বড়, লার্জ টাং, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু যে এয়ার ফ্লো থ্রু দ্য নোজ, নাক দিয়ে যে শ্বাসটা নিচ্ছিল সেটা কিন্তু অবস্ট্রাকশন হয়, সেটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে পারে না। সেই কারণে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু মাউথ ব্রিদিং হয়, বা মুখ দিয়ে তারা শ্বাস নেয়, এবং শ্বাস নেওয়ার কারণেই কিন্তু এরকম টাইপের ব্লকেজের জন্য, এরকম প্রবলেমের জন্য তারা প্রচুর পরিমাণে নাক ডাকে। তাহলে কারণগুলো আমি আশা করছি বুঝাতে পারলাম এবং এক্সপ্লেন করার চেষ্টা করছি আমি তার সঙ্গে। এরপরে আসি মেল, মানে লিঙ্গ যেটা সেক্স, সেটা হচ্ছে মেয়েদের তুলনায় ছেলেরা কিন্তু বেশি নাক ডাকে। মেল আর মোর কমন, মানে এটা বাই বার্থ বা কনজেনিটালি এটা দেখা যায় যে মেয়েদের থেকে ছেলেরা কিন্তু বেশি নাক ডাকে। আফটার দ্যাট দ্য ফ্যামিলি হিস্ট্রি এরকম আমরা দেখবো যে নাক ডাকা একটা ফ্যামিলিয়াল ইয়েতে কাজ করে। ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে, দ্য বায়োলজিক্যাল প্যারেন্টস নোট, যদি বায়োলজিক্যাল প্যারেন্ট বা বাবা মা যদি নাক ডাকে, সেই সমস্ত সন্তান ছেলেমেয়েদের মধ্যে নাক ডাকার প্রবণতা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। সেই সমস্ত ছেলেমেয়েদের ক্ষেত্রে অনেকাংশে বেড়ে যায় যদি তার বায়োলজিক্যাল প্যারেন্টস, মানে বায়োলজিক্যাল বাবা মা, জন্মদাতা পিতামাতা যদি নাক ডাকে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু চলে আসে। ওভারঅল হেলথ প্রবলেমের মধ্যে যদি আমরা সরি, সেখানে বিভিন্ন টাইপের নেজাল কনজেশন ডিউ টু অ্যালার্জি হতে পারে, ডিউ টু দ্য কমন, যদি কোনো কারণে নেজাল ব্লকেজ হয়, এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, কোনো সিওপিডির প্রবলেম যদি থাকে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা রেস্ট্রিকটিভ পালমোনারি ডিজিজ, বা প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে, যে সমস্ত মায়েরা প্রেগনেন্ট আছে, যেহেতু তাদের একটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয় এবং সেই কারণে একটা ডিস্টেন্ডেড অ্যাবডোমেন হওয়ার জন্য লাংসে একটা প্রেশার পড়তে থাকে, সেই কারণে তাদেরও এরকম একটা এয়ারফ্লো অবস্ট্রাকশন হালকা করে দেখা দেয়, এবং দ্যাট ইজ কমপ্লিটলি ফিজিওলজিক্যাল। অবশ্যই আফটার পার্চুরেশন বা আফটার ডেলিভারি এই প্রবলেমগুলো কিন্তু ঠিক হয়ে যায়। যেহেতু প্রেগনেন্সির সময় একটা ম্যাসিভ হরমোনাল চেঞ্জেস বডিতে আসে, সেই কারণে কিন্তু প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রেও এই প্রবলেমটা দেখা দেয়। এরপর আসি ওবেস লোকেদের ক্ষেত্রে নাক ডাকার প্রবণতা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। যারা ওভারওয়েট তাদের কিন্তু নাক ডাকার প্রবণতা অনেক বেশি। এরপরে হচ্ছে স্মোকিং, কারণ স্মোকিং হচ্ছে একটা ইরিটেন্টস। স্মোকিং বা ধূমপানের মধ্যে যে সমস্ত কম্পোনেন্টগুলো থাকে, যে সমস্ত বিভিন্ন টাইপের অ্যাক্টিভ প্রিন্সিপাল যেগুলো থাকে, এবং সেগুলো আলটিমেট কী করে, সেগুলো ইরিটেন্ট হিসাবে কাজ করে আমাদের বডিতে, বিশেষ করে গলা এবং এয়ারওয়েতে একটা ইরিটেন্ট হিসাবে কাজ করে, এবং সেই কারণের জন্য একটা লোকাল ইনফ্লামেটরি কন্ডিশন ডেভেলপ করে, এবং ইনফ্লামেটরি কন্ডিশন আলটিমেট অবস্ট্রাক্ট দ্য এয়ার ফ্লো। আলটিমেট কী করে, আমাদের যে এয়ারওয়ে অবস্ট্রাকশন বা আমাদের যে শ্বাস যখন নিচ্ছে সেটাকে অবস্ট্রাক্ট করে দেয়, এবং সেই কারণে কিন্তু স্নোরিং ডেভেলপ করে। সর্বশেষ যে কারণটা নিয়ে আলোচনা করব, এবং যেটা খুবই মারাত্মক এবং যেটা বলার জন্যই এতক্ষণ ধরে বলছিলাম, সেটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। এই কারণে এতক্ষণ ধরে যে কারণগুলো ডিসকাশন করলাম, এই কারণগুলোর জন্য যদি কোনো পেশেন্টের স্নোরিং হয় বা নাক ডাকে কোনো পেশেন্ট, তার জন্য কিন্তু এত সিভিয়ার কিছু নয়। কিন্তু যদি কোনো পেশেন্ট এই ডিউ টু দ্য স্লিপ অ্যাপনিয়ার জন্য যদি স্নোরিং হয়, তাহলে দ্যাট ইজ আ ভেরি সিভিয়ার কন্ডিশন, এবং এটা কিন্তু মৃত্যুর ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিতে পারে।
এটা কিন্তু মৃত্যুর ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিতে পারে। তো সিভিয়ার স্নোরিং ক্যান কজ ডিউ টু দ্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কি বললাম, হোয়াট ইজ স্লিপ অ্যাপনিয়া? স্লিপ মানে ঘুম, অ্যাপনিয়া মিনস দ্য স্টপেজ অফ রেসপিরেশন। ঘুমের মধ্যে সাডেন হঠাৎ করে যদি রেসপিরেশন স্টপেজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে গেল, বা ঘুমের মধ্যে হঠাৎ করে আর অক্সিজেন নিতে পারছে না, পজ অফ দ্য ব্রিদিং। তো এরকম টাইপের সিচুয়েশন, এরকম টাইপের প্রবলেম যদি পেশেন্ট নিয়ে আসে এবং দ্যাট ইজ এ ভেরি সিভিয়ার কন্ডিশন, সেটা খুব মারাত্মক একটা কন্ডিশন, এবং এ সিরিয়াস কন্ডিশন ক্যান পজ ব্রিদিং অ্যান্ড রেস্ট্রিক্ট দ্য এয়ার ফ্লো ডিউ টু স্লিপ। এবং দীর্ঘদিন ধরে যদি এই ধরনের প্রবলেমে পেশেন্ট সাফার করে, যদি সেরকমভাবে কোনো মেজার না নেওয়া হয়, যদি কোনো ট্রিটমেন্ট না নেওয়া হয়, তাহলে কিন্তু এতে কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই কিন্তু বেড়ে যায়। তো যাদের এই ধরনের প্রবলেম আছে অবশ্যই আমরা কিন্তু খেয়াল রাখবো। তো এরপর আমরা আসি হোয়াট আর দ্য সিমটম অফ দ্য স্নোরিং। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, বাট পুরো ইনফরমেটিভ, পুরো কমপ্লিট একটা কম্পাইলেশন করার আমি চেষ্টা করেছি। সেখানে মেডিসিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আলোচনা করব, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। দ্য সিমটম অফ দ্য স্নোরিং কী কী আছে এগুলো আমি সুন্দর করে করে এক এক করে, আমি যেহেতু কোনো ভিডিও আপনাদেরকে আন্দাজে তো একদমই দিই না, অনেক স্টাডি করে, অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেই কারণে আমি এক এক করে সিমটমগুলো ইংলিশ বাংলা দুটোতেই বলার চেষ্টা করছি। ফার্স্ট যে সিমটম, দ্য কোয়াইট ভাইব্রেশন, হালকা একটা ভাইব্রেট করতে পারে, জাস্ট নাক ডাকার অনেক রকমের সাউন্ড হয়, সেগুলো আমরা প্রত্যেকেই আমাদের এক্সপিরিয়েন্স আছে। শান্ত একটা কম্পন হতে পারে, হালকা একটা কম্পন হতে পারে, কোয়াইট ভাইব্রেশন, নাম্বার 1। নাম্বার 2 হতে পারে হুইলস্টিং, মানে বাঁশির যে আওয়াজ, হুইসেল দেওয়ার যে আওয়াজ, বাঁশির যে আওয়াজ, ঠিক বাঁশির আওয়াজের মতো আওয়াজ হতে পারে। বা এগুলোর সঙ্গে এগুলো ছাড়াও গ্রামলিং, মানে হচ্ছে গুঞ্জন, অনেকগুলো লোক যখন একসাথে কথা বলে, অনেকগুলা, মানে এত ভেরিয়েশনের, এত টাইপস অফ স্নোরিং কিন্তু হতে পারে। গুঞ্জন মানে অনেক জিনিসগুলোকে আমরা যে জোরে জোরে নাক ডাকলে তবেই সেটাকে স্নোরিং বলবো, এই এরকম কিন্তু কনসেপ্ট নয়, এরকম নয় ব্যাপারটা। কারণ এত ভেরিয়েশন, 8-10 রকমের টাইপ আছে, যে এত টাইপের কিন্তু স্নোরিং কিন্তু হতে পারে। তাহলে কী কী বললাম? ফার্স্ট ওয়ান ইজ দ্য কোয়াইট ভাইব্রেশন, শান্ত কম্পন। নাম্বার 2 ইজ হুইসলিং বা হুইলস্টিং, যখন বাঁশির আওয়াজের মতো আওয়াজ, বাঁশি যেরকম আওয়াজ বড় হয়। নাম্বার 3 হচ্ছে গ্রামলিং, মানে গুঞ্জন, অনেকগুলো লোক যখন এক জায়গায় বসে জোরে জোরে একটু কথা বলছে, একে অপরের সঙ্গে কথা বলছে, একটা গুঞ্জন সৃষ্টি হয়, ঠিক ওরকম টাইপের হতে পারে। এগুলো ছাড়াও স্নোর্টিং, মানে চিহি করা বা হ্রেস্বধ্বনি, ঠিক ঘোড়া যেরকমভাবে আওয়াজ করে বা চিহি করে বা হ্রেস্বধ্বনি যেরকম হয়, সেরকম টাইপের নাক ডাকার একটা শব্দ কিন্তু আসতে পারে। এগুলো ছাড়াও রামলিং বা গর্জন, জোরে জোরে, এই প্রচণ্ড জোরে জোরেও গর্জন কিন্তু পেশেন্টের আসতে পারে। এগুলো ছাড়াও ক্যাসপিং অ্যান্ড চোকিং সাউন্ড, হাঁপিয়ে ওঠার শব্দ, অনেকটা ভারী কাজ করার পরে যেমন আমরা হাঁপিয়ে উঠি, ঠিক সেরকম টাইপের শব্দ হয়। তো এরকম টাইপের গ্যাসপিং অ্যান্ড চোকিং সাউন্ড, মানে যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং হাসিয়ে, হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে গেলে যেরকম সাউন্ড হয়, বা হাঁপিয়ে উঠলে, অনেক দীর্ঘক্ষণ কাজ করার পরে হাঁপিয়ে উঠলে যে সাউন্ড হয়, সেই হাঁপিয়ে ওঠার শব্দ হতে পারে। টস অ্যান্ড টার্ন ডিউরিং স্লিপ, রেস্টলেস স্লিপ, টস অ্যান্ড টার্ন ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে একটা অস্বস্তি, সবসময় একটা বিরক্তিকর ভাব, একটা অস্বস্তি ভাব, এরকম প্রবলেমও কিন্তু থাকতে পারে। এবং তাছাড়াও এগুলোর সঙ্গে সঙ্গে ড্রাই মাউথ, ড্রাই থ্রোট, সোর থ্রোট, মুখ টুক শুকিয়ে যাওয়া, খুব বারে বারে মুখ শুকিয়ে যাওয়া, গলার ভিতরে একটা হোর্সনেস একটা ভাব, একটা ইরিটেড ভাব, অ্যান্ড টায়ার্ড ডিউরিং দ্য, সারা রাত্রিবেলা নাক ডাকার পরে দিনের বেলা টায়ার্ড অফ দ্য হোল ডেজ, টায়ার্ড ডিউরিং দ্য ডেজ, ফিল টায়ার্ড ডিউরিং দ্য ডেজ, সারা দিনে একটা ভীষণ ক্লান্তি ভাব, শরীরে যেন কোনো এনার্জি নেই, কোনো কাজ করতে পারছে না, এনার্জি নেই, এরকম টাইপের উইকনেস একটা ভাব। এরপরে হেডেক থাকতে পারে, মাথার যন্ত্রণা থাকতে পারে। ফিল মুডি অ্যান্ড ইরিটেবল, প্রচণ্ড পরিমাণে খিটখিটে, মানে মুড সুইং করতে পারে, এই ভালো আছে তো এই খারাপ, লাইক পালসেটিলার মতো সিমটম কিন্তু বেয়ার করে, এই ভালো আছে তো এই খারাপ, এক্ষুনি রাগ হচ্ছে তো এক্ষুনি কান্না করছে, তো এরকম টাইপের সিমটম কিন্তু ডেভেলপ করতে। ফিল মুডি অ্যান্ড ইরিটেবল অ্যান্ড হ্যাভ এ ডিফিকাল্টি ফোকাসিং, কোনো একটা কাজের প্রতি যে একটা একাগ্রতা, সেই একাগ্রতা কিন্তু পেশেন্টের আস্তে আস্তে চলে যায়, এই ধরনের প্রবলেমে যারা সাফার করে। এরপর আমরা সিমটমগুলো সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো যে ট্রিটমেন্ট অফ দ্য স্নোরিং। তো অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে বা বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিওরে বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে, সেগুলো সম্পর্কে আমি অল্প করে বলার চেষ্টা করছি, এবং তার সঙ্গে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন কী কী আছে, কনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট কী কী আমাদের আছে, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করে ভিডিওটা শেষ করব। হয়তো একটু লেন্দি হবে, কিন্তু রিকোয়েস্ট করবো কেউ স্কিপ করবেন না। তাহলে নেজাল বিভিন্ন টাইপের নেজাল স্প্রে
ইউজ করা যেতে পারে, বা নেজাল স্ট্রিপ ইউজ করা যেতে পারে, বিভিন্ন টাইপের মাউথ ওয়াশ আছে সেগুলো ইউজ করা যেতে পারে, বা সার্জিক্যাল ইন্টারভেনশন যেগুলো বিভিন্ন আছে। আগে মেডিসিনাল ট্রিটমেন্টে আমরা দেখব, যদি সেটা পসিবল না হয় তখনই আলটিমেট কিন্তু এই সার্জিক্যাল প্রসিডিওরে যাব। সেখানে নেজাল বিভিন্ন সার্জিক্যাল ইন্টারভেনশনের মধ্যে যে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম তার যে প্রসিডিওর, বা সেখানে উভুলো প্ল্যাটোপ্লাস্টি বা উভুলোপ্লাস্টি বা উভুলো প্যালাটোপ্লাস্টি, বিভিন্ন টাইপের নাম আছে, সোমনোপ্লাস্টি, তো এরকম টাইপের বিভিন্ন সেপ্টোপ্লাস্টি, এরকম টাইপের যদি সেপ্টামের কোনো প্রবলেম থাকে এই ধরনের প্রসিডিওরগুলো কিন্তু মেনটেন করা হয়। বা অনেক সময় দেখা যায় ডিউ টু দ্য সিভিয়ার এনলার্জমেন্ট অফ দ্য টনসিল, সেই ক্ষেত্রে টনসিলেক্টমি বা অ্যাডেনয়েডেক্টমি, মানে অ্যাডেনয়েডকে কেটে বাদ দাও, অ্যাডেনয়েডক্টমি বা টনসিলকে কেটে বাদ দাও, এরকম টাইপের মেডিকেল সার্জিক্যাল প্রসিডিওর হেল্পও কিন্তু নেওয়া হতে পারে। এরপর আমরা আসি, হোয়াট আর দ্য ডায়েট ম্যানেজমেন্ট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন ফর স্নোরিং। ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন কী কী আছে সেটা কিন্তু খুবই ভাইটাল। ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন মধ্যে ফার্স্ট যেটা, দ্য এক্সারসাইজ ডেলি টু মেনটেন দ্য হেলদি বডি ওয়েট। নাম্বার 1, যেহেতু ওবেস লোকেদের ক্ষেত্রে এটা স্নোরিং হওয়ার প্রবণতা অনেক বেশি, সেই ক্ষেত্রে ওয়েটটা মেনটেন করাটা খুব ভাইটাল। কেন? কারণ ওভারওয়েট পার্সনদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা দেয়। তো এবং এগুলো ছাড়াও ক্রনিক স্ট্রেস অর ক্যান অ্যাগ্রাভেট স্নোরিং ইনক্লুডিং দ্য সেলফ কেয়ার। যাদের ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল একটা স্ট্রেস, সবসময় একটা মেন্টাল স্ট্রেস কাজ করে, মানসিক একটা চাপ কাজ করে, সেই সমস্ত পেশেন্টদের চেষ্টা করা সেই স্ট্রেস থেকে বেরিয়ে আসা এবং স্ট্রেস রিমুভ, লাইফস্টাইল মেনটেন করা, তার সঙ্গে যোগা, মেডিটেশন, ধ্যান যেগুলো আছে সেগুলো একটু মেনটেন করা, এবং বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাইক যোগা, লাইক মিউজিক, লাইক ড্যান্সিং, লাইক মেডিটেশন, লাইক বিভিন্ন টাইপের মাইন্ডফুলনেস টু রিডিউস দ্য স্ট্রেসটাকে রিমুভ করার জন্য এই সমস্ত প্রবলেমগুলো, এই সমস্ত প্রসিডিওরগুলো মেনটেন করা। তার সঙ্গে হচ্ছে বিভিন্ন টাইপের নেজাল স্প্রে ইউজ করা, এবং যদি কারো অ্যালার্জিক রাইনাইটিস লাইক সিমটম থাকে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে, বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থাকে বা সিওপিডি থাকে, তাদের সেই স্পেসিফিক যে প্রবলেম আছে সেই প্রবলেমটার ট্রিটমেন্ট কিন্তু রেগুলারলি করা উচিত। এবং এগুলা ছাড়াও আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ইওর হেড উইথ অ্যান এক্সট্রা পিলো টু ইমপ্রুভ ব্রিদিং। অনেক সময় মানে মাথাটা উঁচু করার জন্য ডবল বালিশ দিয়েও ঘুমাতে বলা হয়। ডবল বালিশ দিয়ে যাতে মাথাটা অনেক উঁচু থাকে, রেসপিরেশনটা ঠিকঠাক হয়, কোনো ব্লকেজ না হয়, তো ডবল বালিশ দিয়ে মাথার ঘুমাতেও কিন্তু এটা একটা বলা হয় বেশ কিছু পেশেন্টদের ক্ষেত্রে। সেটা আগে দেখে নিতে হবে যে কী কারণে স্নোরিংটা হচ্ছে। এতগুলো কারণে বললাম স্নোরিং হয়, তার নাক ডাকা কারণগুলো আগে জেনে নিতে হবে। এগুলো ছাড়াও স্লিপ অফ ইউর সাইড ইনস্টেড অফ ইউর ব্যাক, সাইডে ঘুমানোর একটা চেষ্টা করা, সেটা বাম দিক বা ডান কাতে বা বাম কাতে, বেস্ট হচ্ছে ডান কাতে শোয়াটাই হচ্ছে বেস্ট। সেটা পিছনে মানে সাইডে না শুয়ে, কোনো একটা মানে ব্যাকে না শুয়ে সাইডে একটা শুলে অনেক ক্ষেত্রে কিন্তু এই ব্রিদিংয়ের যে প্যাটার্ন সেটা অনেক স্মুথ হয়, অনেক ভালো হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই দেখা যায় যে পেশেন্ট কিন্তু কমপ্লিটলি, এবং তার সঙ্গে কনস্টিটিউশন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যদি নেওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেশেন্ট কিন্তু কমপ্লিটলি ঠিক হয়। তো এই স্নোরিংয়ের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের কী কী রোল আছে, আমরা আমাদের ট্রিটমেন্ট দিয়ে কী করতে পারবো। কারণ হোমিওপ্যাথিক মেডিসিন আমাদের জেনারেল হেলথকে যেহেতু ইমপ্রুভ করায়, এবং বিভিন্ন টাইপের যে ফ্যাক্টর, যে কারণে স্নোরিং হয় এতক্ষণ ধরে যেগুলো বললাম, বিভিন্ন টাইপের অ্যালার্জিক কোনো কারণের জন্য হতে পারে, বিভিন্ন ওয়েট ওভারওয়েটের জন্য হতে পারে, স্লিপ অ্যাপনিয়ার জন্য হতে পারে, বা বিভিন্ন টাইপের কনজেশনের জন্য হতে পারে, বিভিন্ন টাইপের অ্যাডেনয়েডের জন্য হতে পারে। তো এই টাইপের প্রবলেমের জন্য যে সমস্ত প্রবলেমগুলোর জন্য হয়, তো আমরা হোলিস্টিক অ্যাপ্রোচে পেশেন্টের যদি ট্রিটমেন্ট করি এবং তার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন করি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় খুব দারুণ একটা রেজাল্ট কিন্তু আমাদের আসে এবং পেশেন্ট কমপ্লিটলি কিন্তু সুস্থ হয়। তো আমি 5টা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে, খুব এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন 5টা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে ডিটেলস আলোচনা করব। দেয়ার আর 5 হোমিওপ্যাথিক মেডিসিন ফর ইউজিং স্টপেজ দ্য স্নোরিং অর কিউরিং দ্য স্নোরিং। নাক ডাকার জন্য 5টা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। তাহলে সেটা কি বললাম, ফার্স্ট যে মেডিসিন দ্যাট ইজ দ্য ওপিয়াম, যেটা পপি সিড থেকে তৈরি হয়। আমরা জানি ওপিয়াম ইজ একটা নার্কোটিক ড্রাগ, এবং বিশেষ করে কোন কোন কন্ডিশনে ওপিয়াম ভালো কাজ করে, যেখানে ডিপ অ্যান্ড ড্যাজেড স্লাম্বার এবং লাউড অ্যান্ড হেভি সাউন্ড হচ্ছে ব্রিদিংয়ে, যেখানে প্রচুর পরিমাণ আওয়াজ হচ্ছে, জোরে জোরে আওয়াজ হচ্ছে, এরকম টাইপের একটা কন্ডিশনে। এবং আমরা জানি যে ওপিয়ামের একটা সিমটমই হচ্ছে যে পেনলেসনেস, মানে পেশেন্টের যাই কষ্ট হয়ে যাক পেশেন্ট কিছু ফিল করতে পারে না, একটা পেনলেসনেস সিমটম, একটা সব কিছুই যেন ঠিক আছে, যেন ঠিকই আছে, নর্মাল,
কিন্তু আদৌ সেটা নর্মাল নয়, তার কষ্ট হলেও সে ফিল করতে পারে না, বুঝতে পারে না। তো এরকম টাইপের প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে, লাউড সাউন্ড হচ্ছে, তার সঙ্গে একটা সমস্ত সিমটমের সঙ্গে একটা পেনলেসনেস বা নার্কোটিক্সের যেটা একটা বেসিক ক্যারেক্টার সেটা আছে, বা সেটা বিভিন্ন টাইপের সেলফ মানে ভলেন্টারি মুভমেন্ট এবং সেলফ রেজিস্ট্যান্স যেগুলো আছে সেগুলো মেনটেন হচ্ছে না। এবং এগুলোর সঙ্গেও যদি চ্যালেঞ্জিং, ইরেগুলার এবং প্রোফাউন্ড আনইভেন রেসপিরেটরি প্যাটার্ন থাকে, এই রেসপিরেটরি যে প্যাটার্ন, রেসপিরেটরি যে একটা নর্মাল একটা মানুষের ক্ষেত্রে একদম নর্মালি একটা গ্রাফিক্যাল ওয়েতে কিন্তু রেসপিরেশন হয়, বা হার্টের যে হার্টবিটগুলো সেগুলো কিন্তু একটা নর্মাল রেঞ্জে হয়। কিন্তু এখানে যদি দেখা যায় যে দুবার খুব জোরে লাউড সাউন্ড হলো, রেসপিরেশনে দুবার খুব জোরে সাউন্ড হলো, স্নোরিং হলো, নাক ডাকলো, আবার কিছুক্ষণ পরে নর্মাল হয়ে গেল, একবার জোরে একবার আস্তে, এরকম টাইপের একটা ইরেগুলার প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা ওপিএমের কথা ভাববো। এবং তার সঙ্গে স্টুবর বা স্নোরিং রেসপিরেশন সেগুলো আছে, সেগুলো আলাদা ব্যাপার। এরপরের যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো, অ্যানাদার ভেরি গুড অ্যান্ড এফেক্টিভ মেডিসিন ফর ট্রিটিং দ্য স্নোরিং, দ্যাট ইজ দ্য ব্যারাইটা কার্বোনিকা। যেটা বেরিয়াম কার্বনেট থেকে তৈরি হয়। এবং আমরা জানি এই ব্যারাইটা গ্রুপ অফ মেডিসিন, বা এই যেখানে কার্বন এবং ব্যারাইটা দুটো মিলে একসঙ্গে মিশেছে, সেখানে বিভিন্ন টাইপের যে অ্যাডিনয়েডস, বিভিন্ন টাইপের যে টিউমার, বিভিন্ন টাইপের সোয়েলিং, বিভিন্ন টাইপের রেসপিরেটরি ইস্যু যেগুলো আছে, যেমন এনলার্জমেন্ট বা বিভিন্ন টাইপের টিউমার যেগুলো আছে, সেগুলার বিভিন্ন টাইপের এনলার্জ টনসিল, এনলার্জ টনসিলের ক্ষেত্রে, অ্যাডিনয়েডের ক্ষেত্রে বিভিন্ন টাইপ, যদি এই সমস্ত কারণে কোনো টিউমারের জন্য, কোনো সোয়েলিংয়ের জন্য যদি অবস্ট্রাকশন, এয়ারওয়ে অবস্ট্রাকশন হয় বা শ্বাসনালীতে যদি অবস্ট্রাকশন হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব কমনলি এই মেডিসিনটা ইউজ করতে পারি। এবং এটা স্পেশালি দ্য চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টসদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক, স্পেশালি ফর চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে, বা ওল্ড এজের পার্সনদের ক্ষেত্রে, বা একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু এরকম টাইপের প্রবলেম যদি হয়, বা রেসপিরেটরি উইকনেস যদি আসে, এবং যাদের খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, অ্যান্ড টেন্ডেন্সি টুয়ার্ডস দ্য কোল্ড অ্যান্ড রেসপিরেটরি ইনফেকশন, খুব রিপিটেড বা ইজিলি ক্যাচেস কোল্ড, এক্সট্রিমলি ইজিলি ক্যাচেস কোল্ড, লাইক টিউবারকুলিনাম, লাইক ক্যালকেরিয়া কার্বোনিকা, এরকম ঠান্ডা লাগার একটা প্রবণতা যাদের আছে, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে, এবং যারা লাউড র্যাটলিং এবং হর্স স্নোরিং, মানে একটা ঘেরে একটা শব্দ বা খুব জোরে জোরে একটা শব্দ হচ্ছে নাক ডাকার সময়, তো এরকম টাইপের প্রবলেমে যদি থাকে, বা ক্রনিক নেজাল কনজেশন যদি থাকে, নেজাল পলিপ যদি থাকে, নেজাল কনজেশন যদি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই মেডিসিনটা খুব সুন্দরভাবে কাজ করে, আমরা এই মেডিসিনটা কিন্তু ইউজ করতে পারি। আফটার দ্যাট এরপরের যে মেডিসিনটা সেটা তার হচ্ছে টিউবারকুলিনাম, যেটা এর নোসোস ফ্রম টিউবারকুলার অ্যাবসেস, যেটা টিউবারকুলার অ্যাবসেস এটা একটা নোসোট, যেটা টিউবারকুলার অ্যাবসেস থেকে প্রিপারেশন করা হয়। এবং আমরা টিউবারকুলিনাম সম্পর্কে কি বলবো, ইটস আ ভেরি গুড পলিক্রেস্ট মেডিসিন, এবং আমি চেষ্টা করছি প্রতি সপ্তাহে অন্তত একটা করে পলিক্রেস্ট মেডিসিন আপলোড করার। এবং গত সপ্তাহে ঈদ থাকার জন্য সপ্তাহটা পুরো ছুটি গেছে, তো সেই কারণে নেক্সট যে মেডিসিনটা সম্পর্কে আলোচনা আমাদের হবে পলিক্রেস্ট মেডিসিন, সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্বোনিকা। তো ক্যালকেরিয়া কার্বোনিকা সম্পর্কে পুরো ডিটেলসে আমি আলোচনা করব, এবং টিউবারকুলিনাম অলসো আস্তে আস্তে প্রত্যেকটা পলিক্রেস্ট মেডিসিন নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তো এগুলো একটা পেশেন্টের রিকোয়েস্ট ছিল, এবং তেনার রিকোয়েস্টে কিন্তু আপনারাও যদি কোনো ভিডিও সম্পর্কে, কোনো টপিক সম্পর্কে জানতে চান, তাহলে বলেন, আমি তার উপরে ভিডিও বানিয়ে দেবো। তার টিউবারকুলিনাম কেন ইম্পর্টেন্ট, টিউবারকুলিনাম, এবং তাদের ক্ষেত্রে যাদের অন দ্য ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য টিউবারকুলোসিস অ্যান্ড দ্য লাং এফেকশনের যদি হিস্ট্রি থাকে, অন দ্য ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য টিউবারকুলোসিস অ্যান্ড দ্য রেসপিরেটরি ইস্যু, যে রেসপিরেটরি প্রবলেম, হাঁপানি, শ্বাসকষ্ট বা টিবির যদি হিস্ট্রি বংশে থাকে, এবং যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্ক লোকেদের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে খুব ঘন ঘন একটা ঠান্ডা লাগার প্রবণতা, খুব ঘন ঘন ফ্রিকোয়েন্ট কোল্ড অ্যান্ড রেসপিরেটরি ইনফেকশনের একটা প্রবণতা যাদের ক্ষেত্রে আছে, এবং নেজাল কনজেশন, এনলার্জ টনসিল, লিম্ফ অ্যাডিনোপ্যাথি, লিম্ফ নোডের সোয়েলিং, এনলার্জ টনসিল, অ্যাডিনয়েডসের সোয়েলিং, তো এরকম টাইপের প্রবলেম যাদের থাকে, এবং অন দি ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য টিউবারকুলোসিস অ্যান্ড হট পেশেন্ট অ্যান্ড ডিজায়ার ফর মিট, ডিজায়ার ফর ট্রাভেলিং, মানে আদার সিমটম অফ দ্য টিউবারকুলিনাম যদি প্রেজেন্ট থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই টিউবারকুলিনাম ইজ এ ভেরি গুড মেডিসিন ফর ট্রিটিং দ্য স্নোরিং। এবং এগুলো ছাড়াও যাদের মাউথ ব্রিদিং হয়, ক্রনিক মাউথ ব্রিদিং, নাক দিয়ে ঠিকঠাক শ্বাস না নেওয়ার কারণে মুখ দিয়ে যারা শ্বাস নেয়, মাউথ ব্রিদিং হয়, এবং নেজাল অবস্ট্রাকশন ডিউ টু দ্য এক্সেসিভ মাউথ ব্রিদিং, নেজাল অবস্ট্রাকশন পরবর্তীকালে দেখা দিতে পারে। এবং অন দ্য মেন্টাল সিমটম অফ দ্য টিউবারকুলিনাম অলসো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি রেস্টলেসনেস অ্যান্ড এক্সট্রিম অ্যাংজাইটি অ্যান্ড এক্সট্রিম ইরিটেবিলিটি অ্যান্ড স্ট্রং ডিজায়ার টু চেঞ্জেবিলিটি অ্যান্ড ট্রাভেল, এক্সট্রিমলি ডিজায়ার ফর ট্রাভেলিং, মানে কসমোপলিটান মেন্টালিটি, পেশেন্ট প্রচণ্ড পরিমাণে ঘুরতে পছন্দ করে, পেশেন্ট খুব ঘুরতে পছন্দ করে, এবং তার সঙ্গে তার মুডের চেঞ্জেবিলিটি, সব কিছুতে একটা চেঞ্জেবিলিটি,
এটা ভালো লাগছে তো ওটা কালকে এ ব্যবসা তো কালো ব্যবসা, এরকম টাইপের একটা চেঞ্জেবিলিটি যদি থাকে, তার সঙ্গে প্রচুর অ্যাংজাইটি, প্রচুর ইরিটেবিলিটি এবং এরকম টাইপের এবং ডিজায়ার ফর ট্রাভেলিং, এরকম টাইপের সমস্ত সিমটম যদি আমরা পাই সেই ক্ষেত্রে, এবং সিমটম আর ওয়ার্স ফ্রম দ্য ড্যাম কোল্ড ওয়েদারে সমস্ত কষ্ট বেড়ে যায় এবং ওয়ার্ম কন্ডিশনে, গরমে সমস্ত কষ্ট ভালো থাকে, এই সমস্ত সিমটমগুলো যদি কোলাবোরেট করে অবশ্যই আমরা টিউবারকুলিনাম দেবো বা টিউবারকুলিনাম আমরা নেব। এরপরে যে মেডিসিনটা সম্পর্কে আলোচনা করবো, দিস দ্য পয়জন নাট বা পি নাট, আমরা সকলে জানি, বা পি নাটের আরেকটা ভালো নাম হচ্ছে নাক্স ভূমিকা, যেটা পয়জন নাট থেকে তৈরি হয়। তো এই নাক্স ভূমিকা একটা লাইফস্টাইল মডিফিকেশন বা লাইফস্টাইল ফ্যাক্টরের জন্য যদি স্নোরিং হয়, মানে পেশেন্ট এক্সট্রিমলি ইরিটেবিলিটি, এক্সট্রিমলি স্ট্রেসে থাকে, প্রচুর পরিমাণে নাইট ওয়াচিং করে এবং ইন্ডালজেন্সেস অফ দ্য রিচ ফুড, অ্যালকোহল, যদি কোনো পেশেন্ট, বিশেষ করে যারা স্ট্রেসফুল লাইফ লিড করে, সেটা ইঞ্জিনিয়ার হতে পারে বা অন্য কোনো প্রফেশন হতে পারে, যাদের একটা টার্গেটফুল জব থাকে বা স্ট্রেসফুল লাইফ যারা লিড করে, প্রচুর পরিমাণে নাইট ওয়াচিং করে, খাবার দাবারের কোনো কিছু ঠিক নেই, প্রচুর উল্টোপাল্টা জিনিস সারা হোটেলে খায়, প্রচুর পরিমাণে নেশা করে, ধূমপান করে, ড্রিঙ্ক করে, মদ পান করে। তো এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে ডিউ টু দ্য এবং এক্সট্রিম ইরিটেবিলিটি, আমরা বিভিন্ন টাইপের মেন্টাল স্ট্রেসে যারা থাকে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা খুব ভালো একটা মেডিসিন। নাক্স ভূমিকা খুব এফেক্টিভ এবং ভেরি গুড মেডিসিন ফর দিস টাইপ অফ পিপল। এবং বিভিন্ন টাইপের যারা বললাম, মানে ক্যাফেন থেকে শুরু করে, বিভিন্ন টাইপের স্টিমুলেন্ট থেকে শুরু করে, অ্যালকোহলিক ড্রিঙ্কস থেকে শুরু করে, স্মোকিং থেকে শুরু করে, যারা প্রচুর পরিমাণে পান করে এবং তারপরে স্লিপের যে কোয়ালিটি সেটা অনেকটাই কম কম্পারেটিভলি, এবং প্রপার স্লিপ যাদের একটা প্রলং হিস্ট্রি বা লস অফ স্লিপ লাইক ককিউলাস ইন্ডিকাস এরকম যদি থাকে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে, এবং প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সেস হয়, যেহেতু প্রচুর নাইট ওয়াচিং হয়, সেই ক্ষেত্রে একটা পেটের একটা সমস্যা, একটা ইনফেকচুয়ালের প্রবলেম, স্টুল ক্লিয়ার না হওয়া, এরকম টাইপের পেশেন্টদের ক্ষেত্রে যদি এরকম ইনফ্লামেটরি কন্ডিশন হয় এয়ারওয়েতে বা স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করে বা স্লিপের কোয়ালিটি যদি খারাপ হওয়ার জন্য এরকম লাইফস্টাইল, এরকম ধরনের লাইফস্টাইলের জন্য যদি পেশেন্টদের স্নোরিং হয়, তো তাহলে আমরা অবশ্যই নাক্স ভূমিকা ইউজ করব। এরপর যে মেডিসিন বা এবং শেষ 5টার মধ্যে শেষ যে মেডিসিনটা সেটা সম্পর্কে আলোচনা করবো, দ্যাটস দ্য স্পঞ্জিয়া টোস্টা বা রোস্টেড স্পঞ্জ থেকে যেটা তৈরি হয়, স্পঞ্জিয়া টোস্টা ইজ অ্যানাদার ভেরি গুড মেডিসিন ফর ইম্প্রুভিং দ্য এয়ার ফ্লো অ্যান্ড রিডিউস দ্য থ্রোট ইরিটেশন। এই স্পঞ্জিয়াতে কী হয়, স্পঞ্জিয়াতে সবসময় একটা থ্রোটের ভিতরে লাইক হিপারসাল্ফ একটা ইরিটেশন হয়, একটা অস্বস্তি হয় এবং এয়ারফ্লো, এবং এই ইরিটেশন হওয়ার জন্য একটা এয়ারফ্লোতে অবস্ট্রাকশন কিন্তু দেখা দেয় এবং এই পেশেন্টদের সবসময় একটা ড্রাই বার্কিং, একটা কফটি, কুকুরে যেরকম ঘেউ ঘেউ করে বা কাটে করাত দিয়ে কাট কাটার সময় যেরকম আওয়াজ হয়, ঠিক তাদের গলার ভিতরে বা কাশির সময় এরকম টাইপের একটা আওয়াজ কিন্তু থাকে। এবং এ সেন্সেশন অফ দ্য টাইটনেস ইন দ্য থ্রোট, এবং সবসময় বুকের ভিতরে বা গলার ভিতরে একটা চাপ বোধ, একটা টাইটনেস ভাব কিন্তু থাকে, লাইক ক্যাকটাস গ্র্যান্ডিফোলিয়াস এরকম টাইপের প্রবলেম যদি থাকে, তো সেই ক্ষেত্রে, এবং ফিলিং অফ কনস্ট্রিকশন অ্যান্ড ড্রাইনেস অফ দ্য থ্রোট অ্যান্ড মেবি টু হ্যাভ দ্য রেসপিরেটরি ইস্যুস সাচ এজ দ্য ক্রুপ অ্যান্ড ব্রঙ্কাইটিস বা এরকম টাইপের বিভিন্ন টাইপের ব্রঙ্কাইটিস লাইক সিমটম পেশেন্টের যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু স্পঞ্জিয়া টোস্টার মে বি এ ভেরি গুড মেডিসিন। তো এটা আমরা খেয়াল রাখবো। তো সর্বোপরি আমরা কনক্লুশনে আসি। কনক্লুশন বলতে গেলে তাহলে আমরা স্নোরিং সম্পর্কে, স্নোরিং কী কারণে হয়, কিভাবে আমরা এর থেকে মুক্তি পাবো এবং এফেক্টিভ মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন কী কী আছে সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম আশা করছি। এবং এটা একজন রিকোয়েস্ট করেছিলেন, তিনার রিকোয়েস্টে বেসিক্যালি এই ডিসকাশনটা হলো। তো আশা করছি এতে আপনারা উপকৃত হবেন এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিক্সের উপরে নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, কারণ হচ্ছে একটা হার্মলেস ওয়ে, একটা কোনো উইদাউট এনি সাইড এফেক্ট, কোনো সাইড এফেক্ট ছাড়া যদি আমরা আমাদের নর্মাল লাইফস্টাইলটাকে যদি একটু মেনটেন করতে পারি, নর্মাল লাইফস্টাইলে যদি একটু চেঞ্জেস আনতে পারি এবং তার সঙ্গে যদি ঠিকঠাকভাবে হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট নিই, তাহলে কিন্তু এই স্নোরিং যেটা কিনা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, সেটা থেকেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে বাঁচতে পারি এবং একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা যারা নতুন আছেন, এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিকে ফলো করবেন। থ্যাংক ইউ।